প্রিয় শিক্ষার্থীরা, খেয়াল করো, তোমাদের অনলাইন ধারাবাহিকতায় আজকে যে টিউটোরিয়াল বানাচ্ছি সেটা হচ্ছে পদার্থবিজ্ঞানের একাদশ অধ্যায় চলো তড়িৎ। তাহলে চলো আমরা ক্লাসে চলে যাই। প্রথমে স্ক্রিনে দেখতেছ বিদ্যুৎ প্রবাহ। বিদ্যুৎ প্রবাহ কাকে বলে সেটা একটু খেয়াল করো, তাহলে বুঝতে পারবা। যদি কিছু পরিমাণ চার্জ, ধনাত্মক অথবা ঋণাত্মক কিংবা ইলেকট্রন, একটা স্থান হতে টি সময় যদি অপর একটা স্থানে যায়, ধরো এটা হচ্ছে এ স্থান আর এটা হচ্ছে বি স্থান। এখন এর ভিতর দিয়ে যদি কিউ পরিমাণ চার্জ, ধরো কিউ পরিমাণ চার্জ এ স্থান হতে বি স্থানে যেতে টি সময় লাগে, তাহলে তড়িৎ প্রবাহ আই ইজিক্যাল টু হচ্ছে কিউ ভাগ টি। তাহলে তড়িৎ প্রবাহের সংজ্ঞাটা কী হলো? যদি কিউ পরিমাণ চার্জ পরিবাহী তারের ভিতর দিয়ে এক স্থান হতে অন্য স্থানে যেতে টি পরিমাণ সময়ের দরকার হয়, তাহলে তড়িৎ প্রবাহ হচ্ছে আই ইজিক্যাল টু কিউ ভাগ টি। তাহলে তোমরা দেখো সবাই, বিদ্যুৎ প্রবাহ বা তড়িৎ প্রবাহের সংজ্ঞাটা আমরা কী দিব? স্থির তাপমাত্রায় কোনো পরিবাহী তারের ভিতর দিয়ে কিউ পরিমাণ চার্জকে স্থানান্তরিত করতে এক স্থান থেকে অন্য স্থানে নিতে যে পরিমাণ সময়ের প্রয়োজন হয় তাকে বলা হচ্ছে তড়িৎ প্রবাহ। ওকে, এরপরে আসো তড়িৎ চালক শক্তি বা ইএমএফ। সুপ্রিয় শিক্ষার্থীরা, খেয়াল করো, আমরা পড়ব তড়িৎ চালক শক্তি। তড়িৎ চালক শক্তি কাকে বলে? দেখো, আমি একটা বর্তনী আঁকাইছি। হ্যাঁ, এটা একটা বর্তনী দেখা যাচ্ছে। তড়িৎ চালক শক্তিটা হচ্ছে, এটা হচ্ছে ধরো একটা ব্যাটারি বলতে পারো, কুশ বলতে পারো। এখন যদি কোনো বর্তনীর ভিতরে এক প্রান্ত থেকে শুরু করে, ধরো আমরা এখান থেকে শুরু করলাম, এক প্রান্ত থেকে শুরু করে, এটা হচ্ছে চাবি, কি বা চাবি, হ্যাঁ, কি বা চাবি, চাবি যখন সংযুক্ত করব, তখন ধরো আই মাত্রার তড়িৎ প্রবাহ যদি আমার কি হয়, এক প্রান্ত থেকে শুরু করে সম্পূর্ণ বর্তনী ঘুরে আসে, পুনরায় ওই বিন্দুতে আসতে যে পরিমাণ শক্তির প্রয়োজন হয় তাকে বলা হয় তড়িৎচালক শক্তি। তড়িৎচালক শক্তিটা হচ্ছে আই মানে হচ্ছে আদান, অর্থাৎ ধনাত্মক অথবা ঋণাত্মক চার্জ কী হবে? প্রবাহিত হবে। তাহলে আমরা আরও সুন্দর করে বলতে পারি যে কিউ পরিমাণ চার্জকে বর্তনীর এক বিন্দু থেকে শুরু করে সম্পূর্ণ বর্তনী ঘুরিয়ে আনতে যে পরিমাণ শক্তির প্রয়োজন হয়, এক বিন্দু থেকে শুরু করে সম্পূর্ণ বর্তনী ঘুরিয়ে আনতে যে পরিমাণ শক্তির প্রয়োজন হয় তাকে বলা হচ্ছে তড়িৎচালক শক্তি। তাহলে তড়িৎচালক শক্তি বা ইলেকট্রোমোটিভ ফোর্স ইএমএফ ইজিক্যাল টু লিখতে পারবা ডাব্লিউ ভাগ কিউ। অর্থাৎ এই কিউ পরিমাণ চার্জকে সম্পূর্ণ বর্তনী ঘুরিয়ে আনতে যদি ডাব্লিউ পরিমাণ শক্তির প্রয়োজন হয় তাহলে তাকে বলা হচ্ছে তড়িৎচালক শক্তি ইএমএফ। তোমাকে আবার বলতেছি, খেয়াল করে যদি সংজ্ঞাটা লেখো তাহলে হবে যে কোনো বর্তনীর এক বিন্দু থেকে কিউ পরিমাণ চার্জকে সম্পূর্ণ বর্তনী ঘুরিয়ে আনতে, কোনো একটা বর্তনীর যে কোনো একটা বিন্দু থেকে কিউ পরিমাণ চার্জকে সম্পূর্ণ বর্তনী ঘুরিয়ে আনতে যে পরিমাণ শক্তির প্রয়োজন হয় তাকে বলা হচ্ছে তাকে বলা হচ্ছে ইএমএফ, ইলেকট্রোমোটিভ ফোর্স বা তড়িৎচালক শক্তি। এখন তড়িৎচালক শক্তির একক হচ্ছে ভোল্ট। এখানে যে দেওয়া আছে, মান ধরো 5 ভোল্টেজ। হ্যাঁ, তাহলে ইলেকট্রোমোটিভ ফোর্স এর একক হচ্ছে ভোল্টেজ। এবার আসো বিভব পার্থক্য কাকে বলা হয়? বিভব পার্থক্য, খেয়াল করো, বিভব পার্থক্য কাকে বলা হবে? এই যে একটা বর্তনী দেখতেছো, এই বর্তনীর তুমি এটা চাবি, এটা হচ্ছে তড়িৎচালক শক্তি, হ্যাঁ, দ্বারা প্রকাশ করছি। তারপরে খেয়াল করে এখানে হচ্ছে রোধ, এটা হচ্ছে রোধ, এখানে হচ্ছে একটা বাল্ব লাগানো হচ্ছে, হ্যাঁ, এটা একটা বাল্বের মতো দেখা যাচ্ছে, বাল্ব লাগানো হচ্ছে। তো বিভব পার্থক্যটা হচ্ছে কোনো বর্তনীর, খেয়াল করো, বিভব পার্থক্য আর তড়িৎচালক শক্তির একক হচ্ছে ভোল্টেজ, সেম। তাহলে বিভব পার্থক্য কাকে বলে? তড়িৎচালক শক্তি হচ্ছে সম্পূর্ণ বর্তনী ঘুরিয়ে আনতে যে পরিমাণ শক্তি হচ্ছে, আর বিভব পার্থক্যটা হচ্ছে বর্তনীর যে কোনো দুইটা বিন্দু, ধরো এ একটা বিন্দু, বি একটা বিন্দু, বর্তনীর যে কোনো দুইটা বিন্দুতে, আমি আবার বলতেছি, খেয়াল করো, বিভব পার্থক্য কাকে বলতেছে? বিভব পার্থক্য হচ্ছে বর্তনীর যে কোনো দুইটা বিন্দুতে এক বিন্দু থেকে অপর বিন্দুতে কিউ পরিমাণ চার্জকে স্থানান্তরিত করতে
যে পরিমাণ শক্তির প্রয়োজন হয় তাকে বলা হয় বিভব পার্থক্য। অর্থাৎ তুমি লিখতে পারো ভি ইজ ইকুয়াল টু হচ্ছে W/Q। এটার মানে হচ্ছে কি, যে এটার মানে হচ্ছে যে কোনো দুইটা বিন্দু হবে, যে কোনো দুটি বিন্দু, যে কোনো দুইটি বিন্দু, অর্থাৎ বর্তনীর যে কোনো দুইটা বিন্দুতে, যে কোনো দুইটা বিন্দুতে কিউ পরিমাণ চার্জকে স্থানান্তর করতে যে কোনো দুইটা বিন্দু, এটা মনে রাখবা, সম্পূর্ণ বর্তনী না, সম্পূর্ণ বর্তনী হচ্ছে তড়িৎচালকের ক্ষেত্রে, তড়িৎচালক শক্তির ক্ষেত্রে, আর বিভব পার্থক্য হচ্ছে যে কোনো দুইটা বিন্দুর ক্ষেত্রে। যে কোনো দুইটা বিন্দুতে কিউ পরিমাণ চার্জকে স্থানান্তরিত করতে যে পরিমাণ শক্তির প্রয়োজন হয় সেটা হচ্ছে বিভব পার্থক্য। বিভব পার্থক্যকে বি দ্বারা প্রকাশ করা হয়। বি ইজ ইকুয়াল টু, ধরো আমি লিখে দিলাম 6 ভোল্ট। বিভব পার্থক্যের একক হচ্ছে ভোল্টেজ। আশা করি বুঝতে পারছি সবাই। ধন্যবাদ সবাইকে। সুপ্রিয় শিক্ষার্থীরা, খেয়াল করো, অনলাইন ক্লাসের ধারাবাহিকতায় আজকে তোমাদের পড়াবো একাদশ অধ্যায়ের চলতরিৎ। চলো ক্লাসে চলে যায়। স্ক্রিনে দেখতে পাচ্ছ যে ওহমের সূত্র পড়াবো। ওহমের সূত্রটা কি, একটু মনোযোগী হও তাহলেই বুঝতে পারবা। দেখো, পরিবাহী তারের ভিতর দিয়ে যখন বিদ্যুৎ প্রবাহিত হয়, ধরো এটা হচ্ছে এ, যার বিভব পার্থক্য হচ্ছে বি এ, এটা হচ্ছে বি, যার বিভব পার্থক্য হচ্ছে বি বি। বিজ্ঞানী ওহম বলল যে স্থির তাপমাত্রায়, তাপমাত্রা কি থাকবে, স্থির, স্থির তাপমাত্রায় কোনো পরিবাহী তারের ভিতর দিয়ে যে পরিমাণ বিদ্যুৎ প্রবাহিত হয় তা হচ্ছে ওই পরিবাহী তারের দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক। আমি আবার বলতেছি, খেয়াল করো, স্থির তাপমাত্রায় কোনো পরিবাহী তারের ভিতর দিয়ে যে পরিমাণ বিদ্যুৎ প্রবাহিত হয় তা ওই পরিবাহী তারের দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক। তাহলে ওহমের সূত্রের গাণিতিক রূপটা কী হবে দেখো, যদি ভি ইজ ইকুয়াল টু ভি মাইনাস বি এ হয়, অর্থাৎ এদের মধ্যে যদি একটা বিভব পার্থক্য থাকে, তাহলে আই সমানুপাতিক হচ্ছে বি। এর মানে হচ্ছে যদি তড়িৎ পরিবাহী তারের বিভব পার্থক্য বেড়ে যায়, যত বেশি বিভব পার্থক্য হবে প্রবাহ মাত্রা তত বেশি হবে। কোনো পরিবাহী তারের বিভব পার্থক্য বি যদি বেড়ে যায়, তাহলে ওই পরিবাহী তারের ভিতর দিয়ে তড়িৎ প্রবাহ বেড়ে যাবে। আই সমানুপাতিক হচ্ছে বি। ওকে, এবার দেখো, এই সমানুপাতিক চিহ্নটা যদি উঠাই দেই, আমরা জানি প্রত্যেকটা সমানুপাতিক চিহ্ন উঠে গেলে তার জায়গায় ধ্রুবক আসে। সমানুপাতিক চিহ্ন উঠে গেলে তার জায়গায় কি আসে, ধ্রুবক আসে। ওহমের সূত্রে যে ধ্রুবকটা ব্যবহার করা হয়েছে দেখো, সেটা হচ্ছে 1/r, যেখানে আরকে বলা হচ্ছে রোধ। এখন বলতে পারো যে স্যার, ধ্রুবক সংখ্যাটা আবার নিচে চলে গেল কিভাবে? ধ্রুবক তো কখনো নিচে যাইতে পারে না। হ্যাঁ, এটা তো ব্যস্তমাত্রিকের ক্ষেত্রে আমরা দেখছি যে একটা আরেকটার বিপরীত হইলে তখন নিচে আসে। তো ধ্রুবক এখানে নিচে চলে আসছে, আরটা নিচে চলে আসছে, এর কারণটা একটু খেয়াল করো তাহলে বুঝতে পারবা। এই ইকুয়েশনটা তাহলে কি দাঁড়াচ্ছে, আই ইজ ইকুয়াল টু ভি/আর। এর মানেটা হচ্ছে, দেখো এখানে যে রোধ ব্যবহার করা হচ্ছে, কোনো একটা পরিবাহী তার, আমরা যদি এটা একটা পরিবাহী তার কল্পনা করি, আর এটা হচ্ছে রোধ, এটাকে মূলত আমরা রোধ বলি। এই রোধ কি, এই রোধটা দেখো যে যদি আর এর মান বেড়ে যায় তাহলে কি হবে, আয়ের মান কমে যাবে। যেহেতু আর নিচে আছে, আর এর মান বেড়ে গেলে আই কমে যাচ্ছে। মানে রোধ যদি, কোনো পরিবাহী তারের রোধ যদি বেড়ে যায়, তড়িৎ প্রবাহ কমে যায়। রোধ বেড়ে গেলে তড়িৎ প্রবাহ কমে যাবে। কিভাবে বুঝবে দেখো, আমরা জানি প্রত্যেকটা পরিবাহী তার কিছু না কিছু উপাদান দিয়ে তৈরি, অর্থাৎ অসংখ্য অণু পরমাণু দ্বারা গঠিত। এই রোধ হচ্ছে পরিবাহী তারের ভিতর দিয়ে বিদ্যুৎ যাওয়াটাকে বাধা দিবে। অর্থাৎ পরিবাহী তারের ভিতর দিয়ে যখন ইলেকট্রন বা চার্জ প্রবাহিত হয়, পরিবাহী তারের ভিতর দিয়ে যখন ইলেকট্রন বা চার্জ প্রবাহিত হয়, তখন পরিবাহী তারের ভিতরে যে অসংখ্য অণু পরমাণু থাকে তাদের দ্বারা সংঘর্ষিত হয়, অর্থাৎ বাধাপ্রাপ্ত হয়। তার মানে বিদ্যুৎকে বাধা দেওয়ার কাজই হচ্ছে রোধের।
বিদ্যুৎ যখন যায় পরিবাহী তারের ভিতর দিয়ে তখন যে বাধা প্রাপ্ত হয় সেটাই হচ্ছে রোধ। এখন যদি আমার রোধের মানটা বেড়ে যায়, অর্থাৎ বিদ্যুতের বাধা মানটা বেড়ে যায়, তখন আই স্বাভাবিক কমে যাবে। আর আর এর মান যদি কমে যায়, অর্থাৎ বিদ্যুতের প্রবাহটা যে বাধা দেয় সেটার মানটা যদি কমে যায়, তখন কি হবে? আয়ের মানটা বেড়ে যাবে। তাহলে আমরা ওহমের সূত্রের গাণিতিক রূপ কি জানতে পারলাম? আই ইজিক্যাল হচ্ছে ভি বাই আর, বা এটাকে ক্যালকুলেশন করলে ভি ইজিক্যাল লিখতে পারবা আই আর। তো আশা করি ওহমের গাণিতিক সূত্রটা সবাই বুঝতে পারছি। আমরা একটু সামারাইজ করি যে স্থির তাপমাত্রায় কোনো পরিবাহী তারের ভিতর দিয়ে যে পরিমাণ তড়িৎ প্রবাহিত হয় আই, হ্যাঁ এখানে চার্জ আর বলা দরকার নেই, এটা বলবা কি তড়িৎ প্রবাহ বা আই। যে পরিমাণ তড়িৎ প্রবাহিত হয়, যে পরিমাণ তড়িৎ প্রবাহিত হচ্ছে তা ওই পরিবাহী তারের দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক। সমানুপাতিক চিহ্ন উঠে গেল, ধ্রুবক আসলো, ধ্রুবকের জায়গায় লিখলাম কি 1/r। এখানে আর নিচে আসলো কারণ হচ্ছে আর হচ্ছে রোধ। রোধ বেড়ে গেলে তড়িৎ প্রবাহ স্বাভাবিক অবস্থায় কমে যায়। রোধ মানে হচ্ছে কোনো পরিবাহী তার ভিতর দিয়ে যে বিদ্যুৎটা প্রবাহিত হচ্ছে তাকে বাধা দেওয়া। আমরা জানি প্রত্যেকটা পরিবাহী তারই কিছু না কিছু উপাদান দ্বারা গঠিত, হ্যাঁ অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র অণু পরমাণু দ্বারা গঠিত থাকে। তাহলে এই ক্ষুদ্র ক্ষুদ্র অণু পরমাণু কী করে? ইলেকট্রনকে অথবা চার্জকে যখন এক স্থান থেকে অন্য স্থানে যায় তাকে বাধা প্রদান করে। এই বাধা প্রদান করে হচ্ছে রোধ। আমরা পরের চ্যাপ্টারে রোধ পড়ব, হ্যাঁ রোধের গাণিতিক কিছু রূপ রয়েছে। ধন্যবাদ সবাইকে। সুপ্রিয় শিক্ষার্থীরা, দেখো আজকে আমরা রোধ বিষয়ে আলোচনা করব। রোধটা কি? তুমি জানো প্রত্যেকটা পরিবাহী তার অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র কণা দ্বারা গঠিত। এটা অণু হতে পারে, পরমাণু হতে পারে, অসংখ্য। এখন এই পরিবাহী তারের দৈর্ঘ্য যদি বাড়তে থাকে, খেয়াল করে এটা এতটুকু নিছো, আরেকটা পরিবাহী তার যদি আরও বড় নেই, তাহলে পরিবাহী তার কি হচ্ছে? অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র কণা দ্বারা গঠিত হচ্ছে। এখন দৈর্ঘ্য যত বাড়তেছে তার ভিতরে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র কণার পরিমাণটাও বেড়ে যাচ্ছে। পরিবাহী তারের দৈর্ঘ্য যখন বাড়তে থাকে তখন তার ভিতরে ক্ষুদ্র ক্ষুদ্র অণু পরমাণুর সংখ্যাও বৃদ্ধি পেতে থাকে। এই যে অণু পরমাণু বৃদ্ধি পাচ্ছে, তখন যখন এর ভিতর দিয়ে যখন বিদ্যুৎ প্রবাহিত হতে থাকবে, বাধার পরিমাণটা কী হবে? এটা হচ্ছে এটাতে বেশি হবে, কারণ এর দৈর্ঘ্য বেশি। আর দৈর্ঘ্য বেশি হওয়ার ফলে এতে অণু পরমাণুর সংখ্যা বেশি। আর অণু পরমাণুর সংখ্যা বেশি হওয়ার ফলে কী হচ্ছে? যে যখন এর ভিতর দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হবে তখন কী হবে? সেটা বাধাগ্রস্ত হবে। তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে এই কোনো পরিবাহী তারের রোধ, কোনো পরিবাহী তারের রোধকে কী দ্বারা প্রকাশ করছি? আর দ্বারা। কোনো পরিবাহী তারের রোধ আর সমানুপাতিক হচ্ছে তারের দৈর্ঘ্য। অর্থাৎ দৈর্ঘ্য যদি বাড়তে থাকে, দৈর্ঘ্য যদি বাড়তে থাকে তখন রোধের পরিমাণটাও বাড়তে থাকবে। কিভাবে বাড়তে থাকবে? আমরা এই দুটি তারকে কম্পেয়ার করে দেখলাম, যে একটি তারকে ছোট নিলাম আরেকটা তারকে বড় নিলাম, দুটো কম্পেয়ার করে দেখলাম যে তারের দৈর্ঘ্য বেশি সেখানে পরমাণুর সংখ্যা বেশি, উপস্থিতি বেশি, এবং কি সেখানে বিদ্যুৎ প্রবাহটা কী হবে? বাধাগ্রস্ত হবে বেশি। তাই আমরা বলতে পারি রোধ সমানুপাতিক আর। কোনো পরিবাহী তারের দৈর্ঘ্য যত বাড়বে রোধ তত বাড়বে। ওকে, এরপরে আসো, ধরো তুমি একটা তার নিলা, যেটা হচ্ছে তার একটা প্রস্থচ্ছেদ আছে, ধরো এত মোটা। আমি আরেকটা তার নিলাম এর চেয়ে আরেকটু বড় মোটা। অর্থাৎ খেয়াল করো, এটা যদি একটা পরিবাহী তার হয়, এটা যদি একটা পরিবাহী তার হয়, তোমরা সহজেই বুঝতে পারবা যে এই তারের ভিতর দিয়ে যদি ইলেকট্রন বা চার্জ প্রবাহিত হয় সরু, সেখানে কি হবে? বাধাগ্রস্ত বেশি হবে। আর এটা যেহেতু মোটা, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বেশি, তাই এই তারের ভিতর দিয়ে সহজেই যাইতে পারবে। অর্থাৎ প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কম হলে রোধ বেড়ে যাচ্ছে, আর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বেড়ে গেলে রোধ কমে যাচ্ছে। কারণ চিকন তারের ভিতর দিয়ে যখন বিদ্যুৎটা প্রবাহিত হবে তখন বাধাগ্রস্ত হবে বেশি। মোটা তারের ভিতর দিয়ে যখন বিদ্যুৎটা প্রবাহিত হবে তখন বাধা পাবে কম। আর বাধা যদি বেশি পায় তাহলে হচ্ছে রোধ বেশি, বাধা কম পাইলে রোধ কম। এটা আমরা স্বাভাবিকভাবে এভাবে বলতে পারি যে এটা ধরো একটা চিকন পাইপ আর এটা হচ্ছে মোটা পাইপ, কোনটার বিদ্যুৎ দিয়ে পানি বেশি যাবে? এটার বিদ্যুৎ দিয়ে পানি বেশি যাবে। তাহলে এখানে বিদ্যুৎ কম যাচ্ছে, প্রবাহিত হচ্ছে কম, আর এখানে বিদ্যুতের প্রবাহটা বেশি। অর্থাৎ মোটা তারের রোধ কম আর চিকন তারের রোধ বেশি। তাহলে আমরা এখানে একটা সম্পর্ক করতে পারি যে রোধ হচ্ছে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের ব্যস্ত অনুপাতিক। অর্থাৎ ক্ষেত্রফল বেড়ে গেলে রোধ কমে যাবে, আর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কমে গেলে রোধ বেড়ে যাবে।
এই দুইটাকে যদি এই দুটো সমীকরণকে যদি একসাথে করি আমরা লিখতে পারবো আর সমানুপাতিক এল ইন্টু 1/a। তাহলে একে সমাধান করলে কি হয় দেখো সবাই, আর সমানুপাতিক চিহ্ন থাকবে, উপরে হচ্ছে এল, নিচে হচ্ছে এ। এখন এই সমানুপাতিক চিহ্নটা যদি উঠাই দেই, তোমরা জানো আমরা এখানে পাশে করে দিচ্ছি, দেখো এই সমানুপাতিক চিহ্নটা যদি উঠাই দেই তখন তোমরা জানো কি আসে বলো তো, ধ্রুবক আসে, ধ্রুবক। সমানুপাতিক চিহ্ন উঠে গেলে ধ্রুবক আসে, L/a পাইলা। তাহলে দেখো আর ইজ ইকুয়াল টু হচ্ছে এই ধ্রুবকের মানটা হচ্ছে রো, পি না, হ্যাঁ পির মতো দেখতে কিন্তু বাঁকা, এটা হচ্ছে রো। তাহলে এই রোটাকে বলা হয় আপেক্ষিক রোধ। সমানুপাতিক চিহ্নটা উঠাই দিছ, সমানুপাতিক চিহ্ন যখন উঠাই দিলা তখন কি পাইলাম, ধ্রুবক পাইলাম। এই ধ্রুবক সমান কি আসলো, আপেক্ষিক রোধ, রো, এটা হচ্ছে রো। এখন যদি আমরা কম্পেয়ার করি, এখান থেকে সূত্র ব্যবহার করতে পারবো, দেখো আর ইজ ইকুয়াল টু হচ্ছে রো এল বাই এ, আর গুণ করলে হবে রো এল ইজ ইকুয়াল টু আর এ। সুতরাং ফাইনালি রো ইজ ইকুয়াল টু হচ্ছে আর এ ভাগ এল। এই সমীকরণ থেকেও আপেক্ষিক রোধের মান বের করতে মানে বের করা লাগতে পারে। যদি কোনো পরিবাহিতারে রোধ দেওয়া থাকে, ক্ষেত্রফল দেওয়া থাকে, দৈর্ঘ্য দেওয়া থাকে, সেখান থেকে তুমি আপেক্ষিক রোধ বের করতে পারবা। অথবা যদি কোনো সমীকরণে আপেক্ষিক রোধের মান দেওয়া থাকে, হ্যাঁ দৈর্ঘ্য দেওয়া থাকে, বস্তু যদি ক্ষেত্রফল দেওয়া থাকে, তার কি বের করতে পারবো, আর রোধ বের করতে পারবো। তাহলে রো যেটা, হ্যাঁ রো হচ্ছে কি আপেক্ষিক রোধ, আর হচ্ছে শুধু রোধ। তাহলে এখানে রোটা যেটা, এটা মানে হচ্ছে কি রো, এটা রো। তাহলে এই সমীকরণ থেকে আমরা কি পাইলাম, রোর মান বের করতে পারবো। খেয়াল করো, কোনো পরিবাহী তারের রোর মান বের হবে, আর এর মান বের করতে পারবো, এল এর মান বের করতে পারবো, এর মান বের করতে পারবো। অর্থাৎ এখানে এই সমীকরণটা ইম্পর্টেন্ট, পরীক্ষায় চলে আসে। আশা করি বুঝতে পারছি সবাই রোধ সম্পর্কে। যদি কোনো সমস্যা থাকে আমাদের পড়ালেখায় বুঝতে, যদি কারো প্রবলেম হয়, তাহলে কমেন্টে জানাবা, আমরা সমাধান করার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।